দৌড়ে দরজায় এসে দাঁড়ালাম। শ্রাবণ বক্সটা আমার হাতে দিয়ে বললেন, এগুলো শেষ করে আমার রুমে আসবি। তারপর উনি নিজের রুমের দিকে পা বাড়ালেন। আমি চকলেট শেষ হওয়া অবধি দেরি করলাম না। এই প্রথম উনি আমাকে ওনার রুমে ডেকেছেন। আমি কি দেরি করতে পারি? কখনো না। 1 সেকেন্ডও দেরি যেন না হয়, তাই দৌড়ে গিয়ে ওনার আগে ওনার রুমে ঢুকে পড়লাম। বিছানায় বসে চকলেটের বক্স খুলতে খুলতে বললাম, কী ব্যাপার বলো তো, কেন ডাকলে আমাকে? এমনি এমনি তো আমাকে তোমার রুমে ঢুকতেও দাও না। নিশ্চয়ই সিরিয়াস কোনো কারণ, তাই না? শ্রাবণ ল্যাপটপ একটা সোফায় রেখে আয়নার সামনে গিয়ে দাঁড়ালেন। কোটটাই খুলতে খুলতে গম্ভীর মুখ করে বললে, একটু পরে আসতে বলছি তোকে, এখন আমি শাওয়ারে যাব। আমি বিছানায় পা তুলে বসে বললাম, তো যাও না, কে ধরে আছে তোমাকে? আচ্ছা আমি ওয়েট করছি, যাও। উনি কোটটা আলমারির হ্যাঙ্গারে ঝুলিয়ে শার্টের বাটন খুলতে খুলতে বললেন, যাব, তার আগে তুইও যাবে এখান থেকে, আমি তোকে পরে ডেকে নেব। চকলেট বক্স খুলে লাল নীল হলুদ চকোবিন্স দেখে আনন্দিত হলাম। গপাগপ কয়েকটা মুখে পড়ে গাল টোপা করে বললাম, পরে কখন? আমি যদি ঘুমিয়ে পড়ি? তার চেয়ে এখনই বলো না। কেউ কিছু বলতে চাইলে আমার তর্স হয় না। উনি এক নজর আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন, তারপর শার্ট খুলে সেটাও হ্যাঙ্গারে ঝুলিয়ে বললেন, আরে তেমন কিছু না, এমনি কথা বলবো তোর সাথে, সব পড়া পড়ে তারপর আইজা। আমি কোনো ভর দিয়ে আধশোয়া হয়ে ওনার দিকে তাকিয়ে বললাম, আজকে পড়া করা শেষ আমার। তুমি বলো না, এমনি এমনি কী কথা বলবা? তুমি তো এমনি এমনি কথা বলতে পারো না। আচ্ছা, তুমি এত কম কথা বলো কেন? আমি খেয়াল করে দেখেছি, আমাদের বাসায় সবচেয়ে কম কথা তুমিই বলো। এত কম কথা বললে তোমার ঝাঁটাচুলি গার্লফ্রেন্ড রাগ করে না? আইসি, আর কি খেয়াল করিস তুই? উল্টো দিক হয়ে কথাগুলো বলতে বলতে উনি পরনের সাদা কালার চিকন স্লিভের গেঞ্জিটাও খুলে ফেললেন। ওনার ফর্সা চওড়া কাঁধ আর পিঠ দেখে আমি বড় বড় চোখ করে উঠে বসলাম। সারাদিনে আমি কার সাথে মারামারি করতে চাই? ওনার যা বডি, আমাকে একটা আছাড় মারলে আমি তো মরেই যাব। ভাগ্যিস উনি আমাকে আছাড় মারেন না। কিন্তু কেন মারেন না? চর না মেরে একটা আছাড় মারলেই তো এতদিনে আমার সব খেলে খতম হয়ে যেত। তাও কেন উনি আমাকে আছাড় মারেন না? ওনার জায়গায় আমি হলে তো কবেই মেরে দিতাম। সেজন্য হয়তো আমার এমন একটা বডি নেই। আফসোস, বাট নট আ লট, কারণ ওনাকে এত জ্বালিয়ে ওনার সামনে টিকে আছি এতদিন, এটাই আমার কাছে বিশাল ব্যাপার। আমি হাঁ করে ওনার বডির দিকে তাকিয়ে এসব কথা ভাবছিলাম, তখন উনি গলায় টাওয়াল ঝুলিয়ে আমার দিকে ঘুরে দাঁড়িয়ে বললেন, কি হলো বল? আমি ভুলেই গিয়েছি এতক্ষণ আমরা কী নিয়ে কথা বলছিলাম। তাই উনি আমাকে কী বলতে বলছেন কিছু বুঝতে না পেরে আমি ভ্রু কুঁচকে বললাম, কি বলবো? শ্রাবণ ঠোঁট টিপে হেসে বললেন, তুই আমার কি কি খেয়াল করিস সেটা। তারপর উনি আমার সামনে দাঁড়িয়ে পালোয়ানদের মতো 2 হাতের মাসল দেখিয়ে বললেন, দেখ, এগুলো কখনো খেয়াল করেছিস? ওনার ফোলা ফোলা মাসল দেখে আমার চোখ তো কপালে উঠে গেল। বড় মুহূর্তে টাওয়ালের ফাঁক দিয়ে মসৃণ বুক আর পেট দেখতে পেয়ে লজ্জায় পড়ে গেলাম। 2 হাতে চোখ ঢেকে চেঁচিয়ে উঠে বললাম, ছি শ্রাবণ ভাইয়া, জামা খুলেছো কেন? লজ্জা করছে না? তোমার না একদমই লজ্জা নেই। ওনার হাসির শব্দ শুনে আঙুলের ফাঁক দিয়ে তাকালাম। উনি একটা ট্রাউজার আর টি শার্টে হাসতে হাসতে ওয়াশরুমের দিকে যেতে যেতে বললেন, হ্যাঁ, তোকে দেখে লজ্জায় মরে যাচ্ছি আমি। বাই দ্য ওয়ে, চুপ করে বসে থাকবি, হাত দিবি না কোথাও, আমি 2 মিনিটে আসছি। নিষেধ করা কাজে আমার কৌতূহল বরাবরই বেশি, তাই উনি ওয়াশরুমে ঢুকতেই আমি ওনার জিনিসপত্র ঘাটাঘাটি শুরু করে দিলাম। সোফায় ওনার ল্যাপটপ আর ফোন আছে। ভেবেছিলাম ওনার ফোনে ঢুকে ঝাঁটাঝুলির ছবি দেখব আর ল্যাপটপে কি কাজ করেন সেসব দেখে ওনার জব সম্পর্কে একটু ধারণা নেব, কিন্তু কিছুই হলো না। ফোন ল্যাপটপ দুটোতেই হাই সিকিউরিটি দেওয়া। কিছুক্ষণ ভুলভাল পাসওয়ার্ড ট্রাই করলাম, তারপর বিরক্ত হয়ে সেগুলো রেখে ওনার আলমারি খুললাম। তেমন কিছু না, ওনার কয়টা শার্ট প্যান্ট আছে সেটা গুনে দেখব, কিন্তু আলমারি খুলতেই ফোনটা বেজে উঠল। ফোনের কাছে গিয়ে দেখি
শ্রাবণের ফ্রেন্ড নোমান কল দিয়েছে। নোমান ভাইয়াকে তো আমি চিনি, তাই কলটা ধরে ব্যালকনির দিকে যেতে যেতে বললাম, হ্যালো নোমান ভাইয়া, আমি জুই। ওপাশ থেকে অপ্রস্তুত কণ্ঠ পেলাম। জুই, হ্যাঁ তুমি কেমন আছো আপু? আমি ভালো আছি, আর তুমি? আমিও। আচ্ছা, শ্রাবণ কোথায়? শ্রাবণ ভাইয়া তো ওয়াশরুমে। ও ওকে, বের হলে নক দিতে বলো আমাকে। আচ্ছা বলবো, কিন্তু তোমরা আর আসো না কেন আমাদের বাসায়? সময় হয় না তো। আচ্ছা, সময় হলে এসো কিন্তু। আর এই রামাপুকেও নিয়ে এসো, কেমন? ঠিক আছে আপু, এখন রাখছি তাহলে। নোমান ভাইয়ের সাথে কথা শেষ করে আমি ব্যালকনি থেকে ঘরে আসলাম। ফোনটা বিছানায় রেখে বেডসাইড টেবিলের দিকে তাকাতেই একটা কালো রঙের ডায়েরি চোখে পড়ল। ডায়েরিটা নিয়ে বিছানার উপর হয়ে পা দুটো নাচাতে নাচাতে সেটা খুললাম। ভেবেছিলাম সেখানে শ্রাবণের মনের কথা লেখা থাকবে, ঝাঁটা চুলের সাথে প্রেমের কথা লেখা থাকবে, কিন্তু না, সেসব কিছুই লেখা নেই। সাদা পেজে লাল আর নীল কালির কলম দিয়ে শুধু বর্তনীর ছবি আঁকানো আছে পুরো ডায়েরি জুড়ে। আমার ফিজিক্স বইয়ে যেগুলো বর্তনী পড়া আছে সেগুলো আমি মোটামুটি বুঝি, তার বাইরে এসব কিছুই বুঝতে পারছি না। একটার পর একটা পেজ উল্টাতে উল্টাতে বিরক্ত হয়ে ডায়েরিটা যেখানে ছিল সেখানে রেখে দিলাম। তারপর ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালাম। এবার ওনার সাজের জিনিসপত্র দেখব। তেমন কিছুই নেই, শুধু একটা বডি স্প্রের বোতল, এক বক্স টিস্যু, হেয়ার জেল, চিরুনি আর একটা বিদেশি ময়শ্চারাইজিং ক্রিম। ক্রিমটা হাতে নিয়ে ঢাকনা খুলে আঙুলের ডগা একটু নিয়ে মুখে লাগালাম। গন্ধটা তো বেশ সুন্দর। লাগানোর সাথে সাথে গাল দুটো তেল তেলে হয়ে গেল, অর্থাৎ পরিমাণ বেশি হয়ে গিয়েছে। টিস্যু নিয়ে হালকা করে গাল মুছে চিরুনিটা হাতে নিলাম। চুলগুলো এলোমেলো আর রুক্ষ হয়ে আছে, আজ সে একটু জেল দেব। কিন্তু তখনই শ্রাবণ ওয়াশরুম থেকে বেরিয়ে আসলেন। টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে আমার পাশে এসে দাঁড়িয়ে বললেন, কি করছিস? চিরুনিটা রেখে দিয়ে বললাম, তোমার মাথা করছি, এতক্ষণ লাগে গোসল করতে? কখন থেকে ওয়েট করে বোর হয়ে গিয়েছি। তাড়াতাড়ি বলো তো কি বলবা, অনেক কাজ আছে আমার। উনি আধ ভেজা টাওয়ালটা আমার কাঁধে ঝুলিয়ে দিয়ে বললেন, অনেক কাজ পরে করবি, আগে আমার টাওয়ালটা মেলে দিয়ে আয় ব্যালকনিতে। আমি বিনা বাক্যে ওনার আদেশ পালন করতে যাচ্ছিলাম, কিন্তু উনি আমাকে থামিয়ে দিলেন। এই না, দাঁড়া। বলে উনি আমার এক বাহু ধরে আটকে দিলেন। তারপর আমার কাঁধ থেকে টাওয়াল নিতে নিতে বললেন, তোর এটা করা লাগবে না, দেখা যাবে শুকাতে দেওয়ার নাম করে তুই আমার টাওয়াল দিয়ে ব্যালকনির ফ্লোর মুছে দিচ্ছিস। তোকে আমি হাড়ে হাড়ে চিনি। আমি ভ্রুকুচকে বললাম, কি বলছো? আমি তোমার টাওয়াল নিয়ে ফ্লোর মুছবো কেন? উনি ব্যালকনির দিকে যেতে যেতে বললেন, কেন আবার? আমাকে হ্যারাস করতে তো তোর মজা লাগে। আমি ভ্রুকুচকে বললাম, তাই বলে এত সুন্দর সাদা টাওয়ালটা নোংরা করব? আর আমি তোমাকে হ্যারাস্ট করে মজা পাই, এটা তুমি বলতে পারলে? শোনো শ্রাবণ ভাইয়া, আমি মোটেও খারাপ মেয়ে নয় যতটা তুমি মনে করো। বলে আমি মুখ ফুলিয়ে সোফায় বসলাম। শ্রাবণ বললেন, ওই হ্যালো, এত মুখ ফুলাচ্ছিস কেন? আমি চিনি তোকে। আমি মুখ ফুলিয়েই বললাম, কচু চিনো তুমি? জানো, আমাকে কেউ কখনো খারাপ বলে না, শুধু তুমি ছাড়া। আমাকেও কেউ খারাপ বলে না, শুধু তুই ছাড়া। বলতে বলতে উনি ভেজা টাওয়ালটা মেলে দিতে গেলেন। একটু পর রুমে এসে ভেজা চুলগুলো হাত দিয়ে উল্টে পাল্টে আমার পাশে বসে বললেন, এই শোন, ডিনার করেছিস? আমি মুখ ফুলিয়ে বললাম, কি খেয়েছিস? তোমার মাথা। আমার কথা শুনে হাসলেন উনি। ঠান্ডা হাত বাড়িয়ে আমার গাল টেনে দিয়ে বললেন, হ্যাঁ, তার জন্য পানিশমেন্ট হবে তোর, বাট সেটা পরে। এখন তোকে যেটা করতে হবে সেটা হলো রকি আর সিজান মিজান যা আছে সবার সাথে ব্রেকআপ করবি তুই। আমি চেঁচিয়ে উঠে বললাম, কি? কেন? শ্রাবণ গরম চোখে তাকিয়ে বললেন, চুপ, একদম চেঁচাবি না। আমি যা বলবো শুধু তাই করবি। তুই প্রমিস করেছিস। প্রমিস করেছি? কখন? কখন মানে? কাল রাতেই না বললি, আর আজই বলে গেলি? ছি জুই, তোর সাথে এটা যাচ্ছে না। আমি
সোফায় পা তুলে বসে সন্দেহী চোখে ওনার দিকে তাকিয়ে বললাম, এই তুমি কি আমাকে বোকা বানানোর ট্রাই করছো? উনি নড়ে চড়ে বসলেন, নাকের পাশে চুলকিয়ে বললেন, নো, তোকে কেন বোকা বানাবো? তুই তো এমনিতেই বোকা। আমি ফুঁসে উঠে বললাম, কি? আমি বোকা? তুমি আমাকে বোকা বললে? বোকা নয় তো কি, মাথায় বুদ্ধির ছিটেফোঁটা থাকলে তুই রকির সাথে মিশছিস না। তৌশিকে দেখ, ওকে দেখে শিখ কী করে রকির মতো ফালতু ছেলেদের অ্যাভয়েড করে পড়াশোনায় ভালো করতে হয়। তৌশিক কত ভালো সিজি তোলে সেটা তো জানিসই। এর কারণ কি জানিস? এর কারণ ও রকির সাথে কথা বলে টাইম ওয়েস্ট করে না। ইনফ্যাক্ট ও কোনো ছেলের সাথে কথা বলে টাইম ওয়েস্ট করে না। আমি কি বলতে চাইছি সেটা কি তুই বুঝতে পারছিস? হ্যাঁ, পারবো না কেন? বাংলা কথা বুঝি আমি। তবে তোমাকে কে বললো তোসি ছেলেদের সাথে কথা বলে না? ও রকি, সিজন ছাড়াও ওর ভার্সিটির সৈকত ভাইয়া, রাজ্য ভাইয়া, দিহান ভাইয়ার সাথে প্রতিদিন কথা বলে। সেটা কি তুমি জানো? আমার কথা শুনে উনি ভ্রু কুচকালেন। কিছুক্ষণ থম মেরে থেকে মুখটা আগের চেয়ে সিরিয়াস করে বললেন, হ্যাঁ জানি আমি। ফ্রেন্ডের সাথে কথা বলা দরকার আছে। ফ্রেন্ডের সাথে কথা বললেও তৌসির মোটিভ তোর মতো নয়। তৌসি পড়াশোনার ব্যাপারে তাদের কাছে হেল্প নেয়, তাদের সাথে গ্রুপ স্টাডি করে, আর অন্যদের থেকে পিছিয়ে যেন না পড়ে সেজন্য ফ্রেন্ডের সাথে কানেক্ট থাকে। আর তুই রকির সাথে পড়াশোনা নিয়ে নয়, বরং প্রেম, ভালোবাসা আর বিয়ে নিয়ে কথা বলি সবসময়। আমাদের মধ্যে রকিকে নিয়ে যতবার কথা হয়েছে আমি ততবারই তোর মুখ থেকে শুনেছি তুই রকিকে বিয়ে করতে চাস। এখন এই ব্রেকআপ হয়তো তখনই পেঁচাপ, মানে সারাটা দিন শুধু রকি রকি আর রকি। শেষের কথাটা উনি অনেক ক্ষোভ নিয়ে বললেন। রাগ উঠে গিয়েছে ওনার, সেটা হাবভাব দেখেই বোঝা যাচ্ছে। আমি একটু চেপে বসে ওনার কাঁধে হাত রেখে বললাম, আরে তুমি রেগে যাচ্ছ কেন? আমার কথাটা তো শোনো আগে। রকি। উনি কাঁধ থেকে এক ঝটকায় আমার হাত সরিয়ে দিয়ে শক্ত কণ্ঠে বললেন। আমি তোর কোনো কথা শুনতে চাই না। বলে উনি সোফায় হেলান দিলেন, বুকে হাত গুজে শক্ত মুখে কিছুক্ষণ সামনের দিকে তাকিয়ে থাকলেন। তারপর আবার আর চোখে তাকালেন আমার দিকে। উনি রেগে গিয়েছেন দেখে আমিও মুখ ফুলিয়ে তাকিয়েছিলাম ওনার দিকে। উনি আমার দিকে তাকাতে ভাবলাম রাগ নেই আর, তাই আমি হেসে দিলাম। উনি একটা ছোট্ট শ্বাস ফেলে সোজা হয়ে বসে পড়লেন। দেখ জয়, আমার কথা বুঝতে পারছিস না তুই, বুঝতে না পারাই কথা। তুই তো অনেক ছোট একটা মেয়ে। অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি সবার লাইফে একটা গোল থাকে। তোর লাইফটার কথাই ধর না, তুই বড় হয়ে ডক্টর হতে চাইতেছিস। ডক্টর। ওনাকে থামিয়ে দিয়ে বললাম, না, ডক্টর হতে চাই না আমি। ডক্টরদের যা প্যারা, সারা জীবন পড়াশোনা করা লাগে। রকি বলেছে ডক্টর হতে হলে মরা মানুষের হাড় বালিশের নিচে রেখে ঘুমোতে হয়, তারপর মরা মানুষের গায়ে হাত দিতে হয়। আমি বাবা কিছুতে ওসব করতে পারবো না। এমনিতে মরা মানুষ দেখলে আমার মাথা ঘোরে। যাই হোক, ছোটবেলায় না বুঝে ডক্টর হতে চাইতাম, কিন্তু এখন আমি বুঝতে শিখেছি, তাই এখন আমি পাইলট হতে চাই। শ্রাবণ কিছুটা খুশি হয়ে বললেন। আচ্ছা, পাইলট হতে? আবার ওনাকে থামিয়ে দিয়ে বললাম, না 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 না, পাইলটও না, আমি আসলে তোমার মতো ইঞ্জিনিয়ার হতে চাই। এবার উনি কিছুটা হতাশ হলেন, ছোট্ট শ্বাস ফেলে বললেন, তার মানে তুই নিজের লাইফের গোলটাও এখন পর্যন্ত ফিক্স করতে পারিসনি? আমি ভ্রুকুচকে বললাম, করেছি তো ফিক্সড। তোমার মতো ইঞ্জিনিয়ার হব, এটাই ফাইনাল। কি করা লাগবে বলো তো আমাকে, আমি সব করে দিব। শ্রাবণ কিছু একটা ভাবলেন, পুরোপুরিভাবে আমার দিকে ঘুরে বসে বললেন, কি করা লাগবে সেটা আমি বলে দিলে তো শুনতে ভালো লাগবে না, আর ভালো লাগলেও তুই আমার কথা শুনবি না সেটা আমি জানি। তাই আমি চাইছি তোর নিজে যেটা ভালো মনে হয় তুই সেটাই করবি। তো যদি পড়াশোনা বাদ দিয়ে রকিকে বিয়ে করে সংসার করার ইচ্ছে হয় তাহলে কর গিয়ে। আমি আর এ ব্যাপারে তোর সাথে কোনো ডিসকাস করতে চাই না। ইভেন আজকের পর থেকে আমি আর তোর সাথে কোনো রিলেশনে রাখতে চাই না। তাই তুই আর আমাকে ভাইয়া বলে ডাকবি না, আমার রুমেও আসবি না, আর আমার সাথে কথাও বলবি না। বলে উনি ফোন নিয়ে ব্যালকনি থেকে যেতে লাগলেন। আমিও উঠে দাঁড়িয়ে বললাম, কিন্তু কেন এমন কেন করছো তুমি? সঙ্গে সঙ্গে উনি পেছন ঘুরে বললেন, কারণ আমি বলেছিলাম রকির সাথে মিশবি না তুই। একবার নয় বারবার নিষেধ করেছি তোকে আমি, তারপরও তুই আমার কথা শুনিসনি। তাই আমার মনে হয়েছে তোর কাছে আমার চেয়ে রকির প্রায়োরিটি যখন এত বেশি, তখন রকিকে নিয়েই থাক তুই। আমি কিছু বলবো, তখনই উনি আমাকে থামিয়ে দিয়ে বললেন,
নো মোর ওয়ার্ড জুই। আমি আর তোর একটা কথাও শুনতে চাই না। তুই চলে যা এখান থেকে। বলেই উনি ব্যালকনিতে চলে গেলেন। আমিও ঠোঁট উল্টে ওনার পেছন পেছন ব্যালকনিতে আসলাম। উনি এক হাত গ্রিলে রেখে গোমরা মুখ করে সামনের দিকে তাকিয়ে আছেন। আমিও গোমরা মুখ করে ওনার দিকে তাকিয়ে বললাম, তুমি শুধু শুধু রাগ করো আমার উপর। রকিকে কখন প্রায়োরিটি দিলাম আমি? আমার কথা শুনে শ্রাবণ প্রথমে চোখ বন্ধ করলেন, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে অন্য হাতে থাকা ফোনটা ট্রাউজারের পকেটে ঢুকিয়ে আমার দিকে ঘুরে দাঁড়িয়ে ধমক দিয়ে বললেন, তোকে বললাম না আমি আর তোর সাথে কথা বলতে চাই না? তারপরে কুকুরের মতো কেন ঘুরছিস পেছনে পেছনে? যা এখান থেকে। আমিও চেঁচিয়ে বললাম, না যাব না আমি। বলেই দুই হাত দিয়ে ব্যালকনির গ্রিল চেপে ধরলাম, যাতে উনি আমাকে বের করে দিতে না পারেন। কিন্তু আমি কি আর ওনার শক্তির সাথে পারি? তার উপর রেগে আছেন। রেগে গেলে মাথা ঠিক থাকে না ওনার। উনি একটানে গ্রিল থেকে আমার হাত ছুটিয়ে নিয়ে ঘাড় ধরে রুমের দরজার কাছে এনে ধাক্কা মেরে বের করে দিলেন আমাকে। শক্ত মুখ করে বললেন, রকি আর আমার মধ্যে তোকে যে কোনো একজনকে বেছে নিতে হবে, হয় আমি নয়তো রকি। নিজের ঘরে যা আর গিয়ে ভাব কাকে চাই তোর। আমি ঘাড়ে হাত বলতে বলতে বললাম, তুমি আমাকে এভাবে ঘাড় ধাক্কা দিয়ে বের করে না দিলে আমি অবশ্যই তোমাকে বেছে নিতাম। কিন্তু এখন আমি রকিকেই নিব। তোমার মতো বালের ইঞ্জিনিয়ার হওয়া লাগবে না আমার। আমি রকির কাছে ডক্টর হয়ে শিখে নিব। তারপর দেখো কীভাবে ইঞ্জেকশন দিয়ে তোমার পেটের কৃমি দূর করে দিই। ওকে ফাইন। বলেই উনি ঠাস করে দরজাটা বন্ধ করে দিলেন। সঙ্গে সঙ্গে পুরো বাসা যেন কেঁপে উঠল। দরজার শব্দ নিচে পুপির কান পর্যন্ত চলে গিয়েছে। শব্দ শুনে পুপি নিচ থেকে চেঁচিয়ে বললেন, এই কি হলো? কিসের শব্দ জুই? আমিও নিজের রুমের দিকে হাঁটা দিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বললাম, মাথা হইছে মাথা। সবাই খালি আমাকেই বকে, আমাকেই খালি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। কি ভেবেছো কি তোমরা বলো তো? আমার কোনোদিন শক্তি হবে না? কাল থেকে দেখো বেশি করে প্রোটিন খেয়ে শ্রাবণ ভাইয়ের চেয়ে দ্বিগুণ শক্তি করব আমি। তারপর যে আমাকে ঘাড় ধাক্কা দিতে আসবে না, তার ঘাড় আমি মোটকে দিব। এইটা আমার প্রমিস। কথাগুলো বলতে বলতে আমি নিজের রুমে এসে ধপাস করে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ মরার মতো পড়ে থাকার পর পা দুটো আবার দেয়ালে তুলে দিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে চিন্তা করতে লাগলাম, রকি আর শ্রাবণের মধ্যে আমার ঠিক কাকে চাই? একদিকে রকি আমার বন্ধু, বয়ফ্রেন্ড আর বিয়ের কথাবার্তাও চলছে। অন্যদিকে শ্রাবণ আমার ক্রাশ, যাকে একদিন না দেখলে পরাণ আমার থাকে না পরাণে। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তখন তৌসি মুখে ফেস প্যাক লাগিয়ে হাতে ফোন নিয়ে আমার ঘরে আসলো। আমাকে দেখে ঠোঁট অল্প ফাঁক করে বলল, ওই ভাইয়া কথা বলবে তোর সাথে। কখন থেকে খুঁজছি, কোথায় ছিলে এতক্ষণ? শোয়া থেকে উঠে বসলাম। তৌসির হাত থেকে ফোন নিয়ে খিটখিট মেজাজে বললাম, জাহান্নামে ছিলাম, যা ভাঙ আমার রুম থেকে, নাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। পেতনি কোথাকার, চল ফুট। মেজাজটা হঠাৎ খিটখিটে হওয়ার কারণ হলো তৌসির ভাই মানে শ্রাবণ আমাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে একটু আগে। তাই আমি ওনার ওপর রিভেঞ্জ নেওয়ার জন্য ওনার বোনকেও আমার ঘর থেকে বের করে দিব এখন। তৌসি রেগে গিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ফেসপ্যাকটা ওঠাই, তারপর তোকে দেখছি। বলেই ও ধপাধপ পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। আমি ফোনের লক খুলে ভাইকে কল দিয়ে পুনরায় শুয়ে পড়লাম। দুবার রিং হওয়ার পর ভাইয়া কল রিসিভ করলো। সিলিংয়ের দিকে তাকিয়ে বললাম, ভাইয়া কেমন আছো তুমি? ঢাকায় কবে ফিরবে বলো তো? কতদিন দেখিনি তোমাকে। রাতে ট্রেনে ফিরছি, কি নিয়ে যাব? আমার তো অনেক কিছু লাগবে, কিন্তু তোমার কাছে টাকা আছে? হ্যাঁ আছে কিছু, তাড়াতাড়ি বলে ফেল। মলে আছে এখন। আমার একটা ব্যাগ লাগবে, বিড়াল শেপের, যে ব্যাগটার পিক দেখিয়েছিলাম না একদিন, ওইটা। কালারটা হোয়াইট আর গ্রে কম্বিনেশন হবে, বুঝেছো? অন্য কালার কিন্তু নিব না। আর ডেনিম জ্যাকেট নিব দুটো, একটা পিঙ্ক কালার আর একটা ব্রাউন কালার, সাথে ম্যাচিং প্যান্টও নিব কিন্তু। তারপর ফোনও লাগবে আমার। শ্রাবণ ভাইয়া তো ফোনটা ভেঙে ফেলেছে, বলেছিলাম তো তোমাকে। তাহলে ফোনও নিয়ে এসো একটা, পিঙ্ক কালারের ব্যাক পার্টও নিও। আর এই পর্যায়ে ভাইয়া আমাকে থামিয়ে দিয়ে বলল, হয়েছে থাম,
বাজেট ফেল হয়ে যাচ্ছে আমার। একেবারে এত কিছু নয়, ফোন বাদে যে কোনো একটা বল। আমার মুখটা মলিন হয়ে গেল। মাত্র একটা কিছু আনবে ভাইয়া, কিন্তু আমার যেগুলো সব লাগবে। তাই জেদ ধরেই বললাম, না তুমি সব নিয়ে আসো, ওগুলো সব লাগবে আমার। এখন তো আমার কাছে এত টাকা নেই, ব্যাগটা খুঁজে দেখি। ব্যাগ না পেলে একটা জ্যাকেট নিয়ে যাব। মন খারাপ করবি না কিন্তু। ঢাকা গিয়ে ধীরে সুস্থে অন্যগুলো কিনে দেবো, কেমন? আচ্ছা বলেই কল কেটে দিলাম। খুব মন খারাপ লাগছে এটা ভেবে যে শ্রাবণ লন্ডন থেকে আসার সময় তৌসির জন্য কত কি নিয়ে আসলো, আর আমার ভাই আমার জন্য কিছুই আনবে না। আমি বুঝতে পারছি আমার মন খারাপ করাটা ঠিক হচ্ছে না, তারপরও হয়ে যাচ্ছে। ভোরের শুকতারা অস্ত গিয়েছে। পূর্ব দিকের আকাশে লালচে বর্ণ ক্রমশ রক্তিম হয়ে উঠছে। দেখে মনে হচ্ছে আজকেও প্রখর রোদ হবে। 3-4 দিন এত খরা গেল, অথচ একটা গাছেও পানি দেওয়া হয়নি। টবের মাটি শুকিয়ে চৌচির হয়ে গিয়েছে। তৌসির আজকাল এইসব দিকে খেয়ালই থাকে না, তাই আমি গাছগুলোতে পানি দিতে ছাদে আসলাম। এসে দেখি নিদ্রাবহুল শ্রাবণ ছাদের দোলনায় জড়সড় হয়ে শুয়ে আছেন। মাথার নিচে বালিশের পরিবর্তে কুশন, চোখে স্লিপিং আই মাস্কের পরিবর্তে রুমাল, আর শরীরে কাঁথার পরিবর্তে ফুপের একটা পুরাতন ওড়না দেখে ভ্রু কুঁচকে গেল আমার। উনি এখানে ঘুমোচ্ছেন কেন? ওনার কি মন খারাপ? আমার মন খারাপ হলে আমি এখানে ঘুমাই, তৌসিরও মন খারাপ হলে এখানে এসে বসে থাকে। এটা হলো আমাদের মন ভালো করার জায়গা। সেই হিসেবে শ্রাবণ এখানে এসেছেন মানে নিশ্চয় ওনার মন খারাপ। কিন্তু কেন? চিন্তিত হয়ে হাতে থাকা পানির ঝাঁঝরিটা নিচে রেখে শ্রাবণকে ডাকলাম। উনি নড়ে চড়ে পা সোজা করার চেষ্টা করলেন, কিন্তু জায়গা না থাকায় আবার গুটিয়েই রাখলেন। ফর্সা পায়ে মশা কামড়ে লাল লাল দাগ বানিয়ে ফেলেছে। হাতেরও একই অবস্থা। শহরে ডেঙ্গুর প্রকোপ যা বেড়েছে, ওনাকে এতগুলো মশা কামড়িয়েছে দেখে আমার তো ভয়ই লাগছে। চিন্তিত হয়ে ওনার চোখের উপর থেকে রুমাল নিয়ে আবার ডাকলাম, এই শ্রাবণ ভাইয়া, এখানে ঘুমোচ্ছ কেন তুমি? কতগুলো মশা কামড়িয়েছে তোমাকে জানো? আজকেই ডেঙ্গু হবে তোমার, দেখো। চোখে আলো লাগায় শ্রাবণ চোখ মুখ কুঁচকে বিরক্ত হয়ে বললেন, উফ জুই, ডোন্ট ডিস্টার্ব। চোখ ছোট ছোট করে হাত নাড়িয়ে বললাম, আমি ডিস্টার্ব করছি? আমি? আর মশাগুলো কি করছিল শুনি? চুমু দিচ্ছিল বুঝি তোমাকে? মশার কামড় চুমু লাগে, আর আমি কামড়ালে আমাকে থাপ্পড় দেওয়া লাগে না? দাঁড়াও, মজা দেখাচ্ছি তোমাকে। আজকে সব থাপ্পড়ের প্রতিশোধ নিব আমি। বলতে বলতে পানির ঝাঁঝরিটা নিয়ে ওনার মুখে ধরলাম। এসেছিলাম ফুল গাছে পানি দিতে, কিন্তু এত বড় গাছ আধমরা হয়ে পড়ে আছে তো, তাই দেখে এটাকেই পানি দেওয়া শ্রেয় মনে করলাম। ওদিকে মুখের ওপর ঝরঝর করে পানি পড়ায় শ্রাবণ ধরফড়িয়ে উঠে বসলেন। রেগে গিয়ে বললেন, হোয়াট রাবিশ! রাগে ওনার মাথা গরম হয়ে গিয়েছে। মাথা ঠান্ডা করতে এবার ওনার মাথাতেও পানি ঢাললাম। শ্রাবণ প্রচণ্ড রেগে গিয়ে আমার হাত থেকে ঝাঁঝরিটা কেড়ে নিয়ে একটা আছাড় মারলেন। তারপর তেড়ে আসলেন আমাকে মারতে। আমি দাঁত বের করে হেসে বললাম, আরে দাঁড়াও, শোনো আগে। সারা রাতে আমি ভেবে নিয়েছি আমার রকিকেই চাই। কথা শেষ না হতে উনি আমার গালে ঠাস করে বসিয়ে দিয়ে বললেন, বলেছি না আমার কাছে আসবি না, যা দূর হ আমার সামনে থেকে। আমি এক পাও নড়লাম না, বরং উনি ধপাধপ পা ফেলে চলে গেলেন। গালে হাত দিয়ে ব্যথাতুর মুখে ওনার যাওয়ার দিকে চেয়ে থাকলাম শুধু। গালের মধ্যে চিনচিন করছে বলে কিছু বলতে পারলাম না। ওনাকে জব্দ করতে গিয়ে আমি জব্দ হয়ে গেলাম। সর্বকালের সেরা থাপ্পড় ছিল এটা। মাথাটা কেমন ভন ভন করছে। নিচে এসে এক গ্লাস ঠান্ডা পানি খেলাম। ফ্রিজ থেকে বরফ বের করে গালে বরফও ঘষলাম। তারপরও আয়নার সামনে গিয়ে দেখি 4 আঙুলের ছাপ উঠে গেছে। সকাল 8টার দিকে পুপি সবাইকে নাস্তার টেবিলে ডাকলো। আমি নিচে যাওয়ার আগে শ্রাবণের রুমে একবার উকি দিতে আসলাম। আয়নার সামনে দাঁড়িয়ে গলায় টাই বাঁধছেন উনি। আজকে ব্লু কালার কোট পরেছেন, দারুণ লাগছে দেখতে। এই সুন্দরের টিপ্পাকে ফেলে আমি কখন রকিকে চাইতে পারি? কখনো না। তার উপর রাতে অনেক ভেবেছি আমি। মস্তিষ্ক বলছে শ্রাবণ মানে ডেঞ্জার, তাকে এড়িয়ে চলাই ভালো, কিন্তু মন তো কিছুতেই মানতে চায় না।
মন সারাক্ষণ শ্রাবণ শ্রাবণ করে। ছোটবেলার ক্রাশ তো, তাই কিছুতেই ভুলতে পারি না। টাই পরে শ্রাবণ ফোন পকেটে নিয়ে ব্যাগ হাতে রুম থেকে বেরিয়ে আসতে লাগলেন। আমি তখন চট করে দরজা থেকে সরে গিয়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ালাম। দরজার বাইরে এসেই উনি আমাকে দেখতে পেলেন। আমি হাসি হাসি মুখ করে বললাম, শ্রাবণ ভাইয়া অফিস যাচ্ছ? উনি ডোন্ট কেয়ার ভাব নিয়ে হাঁটা ধরলেন। আমি ওনার পিছু পিছু নিয়ে বললাম, এই শ্রাবণ ভাইয়া শোনো, আসার সময় আমার জন্য কালকের মতো চকলেট নিয়ে এসো কেমন? এবার উনি কিছু বললেন না। হাত ঘড়িতে সময় দেখতে দেখতে সামনে এগোলেন। আমি আবার বললাম, কথা বলছো না কেন? আমি তো তোমার দলে আসলাম। ছাদে তখন আমার পুরো কথা না শুনে থাপ্পড় বসিয়ে দিলে। শোনো, আমি রাগ করেছি অনেক। তুমি কান ধরে সরি না বললে, কিন্তু আজই রকির দলে নাম লেখাবো। যে যাই বলুক, রকি তোমার চেয়ে অনেক ভালো, কিন্তু কখনো মারেনি আমাকে। আর তুমি ছোটবেলা থেকে মারছো। অনেক তো হলো, আর কত মারবে বলো? তাই চলো আজ থেকে আমরা সব ঝামেলা মিটিয়ে বন্ধু হয়ে যাই। এতক্ষণে হাঁটা থামালেন উনি। আমি ভেবেছিলাম আমাকে কিছু বলবেন, কিন্তু না। উনি তৌসির দরজায় নক করে গম্ভীর কণ্ঠে বললেন, তৌসি, খেতে আই। ভেতর থেকে তৌসি চেঁচিয়ে বলল। হ্যাঁ ভাইয়া আসছি, তুমি শুরু করো গিয়ে। তারপর আবার হাঁটা ধরলেন উনি। আমিও আবার ওনার পিছু নিয়ে মুখ ফুলিয়ে বললাম, তুমি প্রতিদিন তৌসিকে খেতে ডাকো, আর আমাকে কোনোদিনও ডাকো না। আজকে থেকে আমাকেও ডাকবা, না হলে কিন্তু আমি রকির দলে চলে যাব। আর আমার সাথে এরকম গোমরা মুখ করে থাকো কেন? তৌসির সাথে তো ঠিকই কথা বলছো, আমার সাথে কথা বলতে কি প্রবলেম হচ্ছে তোমার? কখন থেকে আমি একা একা কথা বলে যাচ্ছি, তোমার কি একটুও কথা বলতে ইচ্ছে করছে না? এমন কেন তুমি? তারপরও শ্রাবণ কিছু বলছেন না দেখে আমি হাঁটা থামিয়ে ভ্রুকুচকে বললাম, কথা বলবো না আমার সাথে? ওকে যাও, আমিও কথা বলবো না তোমার সাথে। এবারও কিছুই বললেন না উনি। দ্রুত সিঁড়ি ভেঙে নিচে চলে গেলেন। আমি মুখ ফুলে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এটা ওটা ভাবলাম। তারপর নিচে এসে দেখি শ্রাবণ আর ফুপা নাস্তা করছে। আমাকে দেখে ফুপি বলল, তোর দাদুকে ডেকে নিয়ে আয় তো মা, বাইরে হাঁটছে। শ্রাবণের পাশে চেয়ার টেনে বসলাম। পারবো না আমি, আমার কথা কেউ শোনে না, তাহলে আমি কেন কারো কথা শুনবো? ফুপি শ্রাবণের প্লেটে ডিম পোস্ট দিয়ে বলল। সকাল সকাল তোর আবার কি হলো? আমি মুখ ফুলিয়ে বললাম, কিচ্ছু না, শোনা লাগবে না কারো। আমি আর কথাই বলবো না কখনো, আজকেই শেষ, আর কোনোদিনও কথা বলবো না। ফুপি আমার প্লেটে খিচুড়ি দিতে দিতে বলল, কলেজ যাবি না? রেডি হসনি কেন এখনো? ফুপা খাচ্ছিল আর পেপার দেখছিল। ফুপির কথা শুনে মাথা তুলে আমার দিকে তাকিয়ে বলল, শ্যামা ফোন করেছিল, ওর মেত্য খাতা নিয়ে যেতে বলেছে। ঠিক আছে ঠিক আছে, এটা আবার ফোন করে বলা লাগবে? খাতা দিব না তো কি খেটে খাবো আমি? শরণ ভাইকে বললে ওরকম কয়েকশো খাতা ভর্তি অঙ্ক করে দিবে আমাকে। আর শ্রাবণ ভাইকে বললে এখনই কলেজে নামিয়ে দিবে। আচ্ছা শ্রাবণ ভাইয়া শোনো না, অফিস যাওয়ার সময় আমাকে একটু ড্রপ করে দিবা প্লিজ? আমি রেডি হয়ে আসছি। হ্যাঁ, 5 মিনিটও লাগবে না আমার, জাস্ট ইউনিফর্ম পরবো, ব্যাগটা নিব আর চলে আসবো। তুমি নাস্তা করো, আমি এক্ষুনি আসছি। ফুপি হেসে বলল, এই না বললি কথা বলবি না, এখন এত কথা কে বলছে শুনি? খাবার ফেলে উঠেই পড়েছিলাম। ফুপির কথা শুনে আবার বসে বললাম, ওহ মনেই ছিল না, আর বলবো না। নাও, বলবো না মানে কিছুতেই বলবো না। খেয়ে দিয়ে কলেজে চলে যাব, তারপর কোচিং হয়ে বিকালে ফিরবো। ভাইয়া মনে হয় বিকেলে আসবে, তাই না ফুপি? ফোন করেছিল ভাইয়া তোমাকে? ফুপি একটা চেয়ার টেনে বসে বলল, না, আমি ফোন করেছিলাম, ভোরে এসে ঢাকায় পৌঁছেছে, বাসায় আসতে বললাম, বলল সন্ধ্যায় আসবে। সন্ধ্যায়? অনেক দেরি। আমার ব্যাগ কিনেছে আর ফোন, জ্যাকেট, ওগুলোর কথা বলেছে তোমাকে কিছু? ফুপি আমার কথা শুনেও শুনলো না। ফুপা বলল, ওর চাকরির কিছু হলো? আর কত দৌড়াদৌড়ি করবে ছেলেটা? কালকে আমার অফিসে যেতে বলো, ওসব চাকরির পিছনে ছুটে আর কাজ নেই। ফুপি বলল, চেষ্টা করছে করুক না, কিছু একটা নিশ্চয় হবে। আমি মুখ ফুলিয়ে বললাম, কবে হবে? কতদিন হয়ে গেল তাও কিছু হচ্ছে না।
শ্রাবণ ভাইয়া তো আসলো আর হয়ে গেল, তাহলে আমার ভাইয়ার হয় না কেন? আচ্ছা, শ্রাবণ ভাইয়াকে ঘুষ দিয়ে চাকরিতে ঢুকেছে, কত টাকা লেগেছে বলো তো? আমার কথা শুনে শ্রাবণ রাগী চোখে তাকালেন আমার দিকে, তারপর খাবার ফেলে উঠে দাঁড়ালেন। ফুপিকে উদ্দেশ্য করে বললেন, আম্মু, কতবার বলেছি ও যেন আমার পাশে না বসে। কাল থেকে যদি ও এখানে বসে খায় তাহলে আমি খাবো না। বলে উনি বেসিনে হাত ধুতে গেলেন। ফুপি ব্যস্ত হয়ে বলল, রাগ করছিস কেন? তুই তো জানিসই হো একটু ওরকম। খাবার খেয়ে যা বাবা। ফুপাও খেতে বলল ওনাকে, কিন্তু উনি ভাব দেখিয়ে চলে গেলেন। আমি উঠে দাঁড়িয়ে ফুপা ফুপিকে বললাম, ডোন্ট ওয়ারি মিস্টার অ্যান্ড মিসেস, আপনাদের রাগী বাচ্চাটার মুড এক্ষুনি ঠিক করে দিয়ে আসছে। হাত ধুয়ে দৌড়ে বাসা থেকে বেরিয়ে এসে দেখি শ্রাবণের গাড়ি চলে গেছে অনেকটা দূর। পেছন থেকে চেঁচিয়ে বললাম, এই শ্রাবণ ভাইয়া দাঁড়াও, আমাকে নিয়ে যাবে না? গাড়ি দাঁড়ালো না দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেল আমার। রাগী মানুষ হলে এই এক জ্বালা, কোথায় কোথায় রাগ করে বসে থাকে। গত রাতেই যদি বলতাম, শ্রাবণ ভাইয়া আমি শুধু তোমাকেই নিব, রকিকে নয়, তাহলে এত রাগ করতেন না। বলতে দেরি হয়েছে দেখে এমন ভংচং করছেন। চিনি না ওনাকে, বজ্জাতের হাড্ডি একটা। সকাল সকাল থাপ্পড় মেরে দিল, ব্যথা পেলাম কত, সেদিকে হুঁশই নেই। তার থাকবে কেন? যত হুঁশ তো ওই ঝাঁটা চুলের দিকে থাকে। ছোঁয়ার কথা মনে হতেই ডাবল মন খারাপ হলো আমার। কত সুন্দর গার্লফ্রেন্ড ওনার, আজ সুন্দর নয় বলে ক্রাশের হাতে মার খাইতে হয় শুধু। সুন্দর হলে কত পছন্দ করতেন উনি আমাকে। ইস, কেন যে ছোঁয়া হলাম না, আফসোস। সারাটা দিন এই আফসোস নিয়েই কেটে গেল আমার। সন্ধ্যার একটু পর ভাইয়া আসলো। শ্রাবণও সবাই মাত্র অফিস থেকে ফিরেছেন। ড্রয়িং রুমে বসে পানি খাচ্ছিলেন। তখন ফুপি ভাইয়াকেও ড্রয়িং রুমে বসতে বলল। শ্রাবণকে দেখে ভাইয়া বসতে চাইছিল না। আমি ভাইয়ার হাত ধরে টেনে এনে সোফায় বসিয়ে দিয়ে ভাইয়ের পাশে বসে বললাম, ওহ ভাইয়া, এতদিনে আসার সময় হলো তোমার? আমি তো ভেবেছি চাকরির সন্ধানে মঙ্গলে চলে গেছো। যেখানে যাবে যেও, শুধু আমাকে ফেলে যেও না প্লিজ, আমার অনেক খারাপ লাগে। ভাইয়া মুচকি হেসে হাতের ব্যাগগুলো এগিয়ে দিয়ে বলল, আর যাব না। সোনালী ব্যাংকে ইন্টারভিউ দিয়েছিলাম, গত রাতে রেজাল্ট পেয়েছি, হয়ে গেছে আমার। এক লাফে উঠে দাঁড়িয়ে বললাম, সত্যি? ভাইয়া শুধু মুচকি হাসলো। আমি খুশিতে লাফালাফি শুরু করে দিলাম। সোফায় উঠে লাফাতে লাফাতে বললাম, ও ফুপি, ফুপা, দাদু, কই তোমরা? শুনে যাও, ভাইয়ার ব্যাংকে জব হয়ে গেছে। আমার চিৎকার চেঁচামেচিতে বিরক্ত হয়ে শ্রাবণ নিজের রুমে চলে যাচ্ছিলেন। সোফা থেকে নেমে দৌড়ে গিয়ে ওনার হাত চেপে ধরে বললাম, এই গোমরা মুখো, কোথায় যাচ্ছ তুমি? খুব না গলাবাজি করেছিলে আমার ভাইয়া নাকি জব পাবে না। এবার এবার কি বলবা? কোথাও যাবে না তুমি, চুপ করে বসে থাকবা এখানে। আমরা সেলিব্রেট করব আর তুমি শুধু দেখবা। উনি খিটখিটে মেজাজ নিয়ে বললেন, হাত ছাড়, নয়তো এক থাপড়ে দাঁত ফেলে দেবো। বেয়াদব কোথাকার, ছাড় বলছি। উনি এক ঝটকায় আমার হাত ছাড়িয়ে নিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে উপরে চলে গেলেন। আমি তো হুহা করে হাসতে হাসতে ভাইয়ের কাছে ফিরে আসলাম। ভাইয়া আমার এক হাত ধরে বলল, চুপ করে বসে থাক না, লাফাস কেন তো? দেখিস না রেগে আছে। তো আমি কারো রাগের ধার ধারি নাকি? আজকে তো সারা রাত হইচই হবে। তৌসিটা এতক্ষণও নিচে আসছে না কেন? কুলসুমকে ডেকে তৌসিকে ভাইয়ের খবর দিতে বললাম। ততক্ষণে ড্রয়িং রুমে ফুপা ফুপিরা চলে এসেছে। জবের কথা শুনে সবাই খুব খুশি হয়েছে। আমি তো খুশিতে নাচানাচি করছি, কারণ ভাইয়ের জব হয়েছে আর বিড়াল শেপের দুটো ব্যাগও এনেছে, ঠিক যেমনটা চেয়েছিলাম আমি। একটা তৌসির আর আরেকটা আমার। অন্যান্য জিনিস না পেলেও আমার একটু মন খারাপ হয়নি। ভাইয়া জব পেয়েছে শুনে সব মন খারাপ ভ্যানিশ হয়ে গেছে। সাউন্ড বক্সে গান ছেড়ে তৌসিকে নিয়ে নাচলাম। ঠিক রাত 8টার সময় শরণ ভাইয়া এসে আমাদের নাচানাচি বন্ধ করলেন। ভেবেছিলাম দুই বন্ধুর অনেক দিন পর দেখা হলো, আজকে আর পড়াবে না, কিন্তু আমার ভাবনাকে ছুমন্তর করে ভাইয়া আমাকে পড়তে দিয়ে ফুপা ফুপির সাথে দরকারি কথা আছে বলে ফুপির রুমে চলে গেল।
তৌসিও ব্যাগ নিয়ে কেটে পড়ল। আমি ফেসে গেলাম শরণ ভাইয়ের সাথে। শরণ ভাইয়ের কথা নতুন করে আর কি বলবো, আমার দেখা সবচেয়ে রাগী টিচার উনি। আজকে ভেদ নিয়ে এসেছেন, তাই চুপচাপ বই নিয়ে বসতে হলো। মুহূর্তের মধ্যে পুরো বাসা নিশ্চুপ হয়ে গেল। মনে হচ্ছে আমি আর শরণ ভাইয়া ছাড়া বাসায় আর কেউ নেই।